সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত জোছনা ও জননীর গল্প উপন্যাসটির ৪২তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। গাঢ় নীল রঙের একটা টয়োটা গাড়ি নগরীর বিভিন্ন এলাকায় ঘুরছে। গাড়ির কাজ এমন যে ভেতরের আরোহীদের বাইরে থেকে দেখা যাচ্ছে না, কিন্তু গাড়ির ভেতরের মানুষরা বাইরে কি হচ্ছে দেখতে পাচ্ছে। পেছনের সিটে আবু তাহের বসে আছে, তার গায়ে কম্বল জড়ানো। আবু তাহেরের মুখ দিয়ে এখনো লালা পড়ছে, প্রচণ্ড জ্বর এসেছে। কিছুক্ষণ পর পর শরীর কেঁপে কেঁপে উঠছে। আবু তাহেরের দুপাশে দুজন। আবু তাহের বাড়ি দেখিয়ে দিচ্ছে, এই দুজন নোট নিচ্ছে। বাড়ি দেখানোর কাজটা আবু তাহের করছে কিছুই না জেনে। মুক্তিবাহিনীর সঙ্গে তার কোনোই যোগ নেই, তারা কে কোথায় থাকে সে কিছুই জানে না। স্যার, এই বাড়ি, এটা তো দোতলা বাড়ি। দোতলা বাড়ির কোন তলা? সেটা বলতে পারছি না স্যার। ভালো করে দেখে বলো, এই বাড়ি? জি স্যার। এখন কোন দিকে যাব? পুরানা পল্টন। পুরানা পল্টন? জি স্যার। পুরানা পল্টনে যে থাকে তার নাম কি? নাম জানি না স্যার। রাতে এই বাড়িতে এসে ঘুমায়। একা ঘুমায় নাকি আরো লোকজন থাকে? সেটা বলতে পারছি না স্যার। আবু তাহের ঢাকা নগরের বিভিন্ন এলাকায় ৫টি বাড়ি দেখিয়ে দিল। সেই রাতেই ৫টি বাড়ি থেকে ৯ জনকে মিলিটারি ধরে নিয়ে গেল। তাদের কেউই জীবিত ফিরে এলো না। এই ৯ জনের কেউই মুক্তিবাহিনীর বিষয়ে কিছুই জানত না। এই ৯ জন আরও কিছু মানুষের নাম বলল। অদ্ভুত এক চেইন রিয়াকশন। তরুণ যুবকরা ধরা পড়ছে। কেন ধরা পড়ছে তারা জানে না। কোনো একজনের নাম বলে দিলে অত্যাচারের হাত থেকে বাঁচার সম্ভাবনা। তারা নাম বলছে, বাড়িঘর দেখিয়ে দিচ্ছে। সেই সময় দুষ্কৃতিকারী ধরার জন্যে পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। পুরস্কারের লোভে যদি কেউ এগিয়ে আসে, জেলা প্রশাসকরা যে কোনো মুক্তিযোদ্ধাকে ধরিয়ে দিতে পারলে ১,০০০ টাকা পুরস্কার দিতে পারতেন। ক, সাধারণ দুষ্কৃতিকারী বিষয়ে খবর দেওয়ার জন্যে ৫০০ টাকা। খ, ভারতের ট্রেনিংপ্রাপ্ত দুষ্কৃতিকারীর বিষয়ে খবর দেওয়ার জন্যে ৭৫০ টাকা। গ, আগ্নেয়াস্ত্র গ্রেফতারের জন্যে ১,০০০ টাকা। ঘ, দুষ্কৃতিকারী দলের নেতা গ্রেফতারের জন্যে ২,০০০ টাকা। উম, অস্ত্রশস্ত্র সহ দুষ্কৃতী দলের নেতা গ্রেফতারের জন্যে ১০,০০০ টাকা। সূত্র, দৈনিক পাকিস্তান। জওহরলাল নেহরুর একমাত্র কন্যা ইন্দিরা গান্ধীকে তার দেশের মানুষ শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে ডাকে ইন্দিরাজি। ইন্দিরাজি কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বক্তৃতা দেবেন। তারিখ ডিসেম্বর ৩। তার আসার কথা ছিল ৪ তারিখে। তিনি একদিন আগেই চলে এসেছেন। এর কোনো বিশেষ তাৎপর্য কি আছে? আজই কি সেই দিন, সেই মাহেন্দ্রক্ষণ? আজই কি বাংলাদেশকে স্বীকৃতি দেয়া হবে? হিন্দুস্তান সেনাবাহিনী মুক্তিযোদ্ধাদের সাহায্যে সরাসরি নেমে পড়বে। স্বাধীন হবে বাংলাদেশ। ১ কোটি শরণার্থী যারা অন্য এক দেশে অচেনা পরিবেশে অবর্ণনীয় দুঃখে জীবনযাপন করছে, তারা ফিরে যাবে নিজ বাসভূমে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড লোকে লোকারণ্য, উদ্গ্রীব মানুষের সমুদ্র। বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার বিশেষ ভাষণ সবাই শুনতে চায়। ইন্দিরাজি ভাষণ শুরু করলেন। শান্ত গলায়, প্রায় উত্তেজনাহীন বক্তৃতা। তিনি নতুন কিছু বললেন না। শরণার্থীদের দুঃখ দুর্দশার কথা বললেন। বিদেশি শক্তিদের আবারও আহ্বান জানালেন সমস্যা সমাধানে ভূমিকা রাখার জন্যে। বক্তৃতা শেষ হয়ে গেল। তবে বক্তৃতা চলাকালীন সময়ে তিনি একটা ছোট্ট চিরকুট পেলেন। চিরকুট দেখে কয়েক মুহূর্তের জন্যে তার ভুরু কুঁচকে গেল। চোখের দৃষ্টি হলো তীব্র। তাৎক্ষণিকভাবে নিজেকে সামলে নিয়ে যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে বক্তৃতা শেষ করলেন। চিরকুটে লেখা ছিল, পাকিস্তান বিমান বাহিনী হঠাৎ করে অমৃতসর, পাঠানকোট, শ্রীনগর, অবন্তিপুর, যোধপুর, আম্বালা এবং আগ্রায় বোমাবর্ষণ করেছে।
পাঞ্জাব সীমান্তে পাকিস্তান স্থলবাহিনী যুদ্ধ শুরু করেছে। তারা ভারতের ভেতরেও কিছু দূর ঢুকে পড়েছে। ইন্দিরা গান্ধী দিল্লি ফিরে গেলেন। ডিসেম্বরের 4 তারিখ মধ্যরাতে আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে তিনি বাংলাদেশের মানুষদের বহু প্রতীক্ষিত বিশেষ ঘোষণাটি দিলেন। এই ঘোষণায় বাংলাদেশের স্বীকৃতি ছিল না, কিন্তু বোঝা যাচ্ছিল সেই স্বীকৃতি আসার পথ তৈরি হচ্ছে। Today, the war in Bangladesh has become a war on India. Aggression must be met, and the people of India will meet it with fortitude and determination, and with discipline and utmost unity. ইন্দিরা গান্ধীর ঘোষণার জবাবে ইয়াহিয়া খান আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করলেন ডিসেম্বরের 4 তারিখ সকালে। তিনি রেডিও ভাষণে বললেন, Our enemy has once again challenged us. March forward. Give the hardest blow of Allahu Akbar to the enemy. ইয়াহিয়া খানের যুদ্ধ ঘোষণার জবাবে ইন্দিরা গান্ধী লোকসভায় বললেন, আমি ভোরবেলায় খবর পেয়েছি পাকিস্তান আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমরা তৈরি আছি। কিসিংস কন্টেম্পোরারি আর্কাইভসের সেই সময়ের বিবরণ এইভাবে দেয়া আছে। The Indian Army, linking up with the Mukti Bahini, entered East Pakistan on December 4 from 5 main directions. 1. In the Kumilla sector, east of Dhaka. 2. In the Sylhet sector, in the northeast of the province. 3. In the Mymensingh sector, in the north. 4. In the Rangpur-Dinajpur sector, in the northwest. 5. In the Jessore sector, southwest of Dhaka. শুরু হয়ে গেল অদ্ভুত এক আন্তর্জাতিক দাবা খেলা। শক্তিমান দেশগুলি মেতে গেল নিজেদের অবস্থান এবং শক্তি পরীক্ষায়। ডিসেম্বরের 5 তারিখে মার্কিন সরকারের উদ্যোগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশন বসল। যুদ্ধবিরতির প্রস্তাব আনলেন মার্কিন প্রতিনিধি জর্জ বুশ। পরে তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন, বর্তমান মার্কিন প্রেসিডেন্টের পিতা। মার্কিন প্রস্তাবের পক্ষে 11টা ভোট পড়ে। গ্রেট ব্রিটেন ও ফ্রান্স ভোটদানে অংশগ্রহণ করেনি। সোভিয়েত ইউনিয়ন মার্কিন প্রস্তাবের বিপক্ষে সরাসরি ভিটো প্রয়োগ করে প্রস্তাব বাতিল করে দেয়। সোভিয়েত প্রতিনিধি কমরেড মালিকভ বলেন, আপনারা কি কেউ পরিস্থিতি বুঝতে পারছেন না? জাতিসংঘের 88টি দেশের কোনোটির জনসংখ্যা 1 কোটির বেশি না, অথচ পূর্ব পাকিস্তান থেকে 1 কোটির বেশি শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছে। রেডিও পিকিং থেকে বলা হয়, চীন পাকিস্তানকে সব রকম সাহায্য দেবে। ভারতীয় বাহিনীকে পরাজয়ের তিক্ত স্বাদ গ্রহণ করতে হবে। চীন যাতে লাদাখ সীমান্ত দিয়ে সরাসরি ভারতে ঢুকে না পড়তে পারে সেই ব্যবস্থা নিতে এগিয়ে এলো রাশিয়া। চীন রাশিয়া সীমান্তে 10 লক্ষ সৈন্য মোতায়েন করল। মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন সাংবাদিকদের কাছে বললেন, ভারত যা করছে তার নাম সরাসরি যুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন দেশের অংশ দখল করার অশুভ পায়তারা। মার্কিন সরকারের 7ম নৌবহর তখনও ছিল উত্তর ভিয়েতনামের কাছে। 7ম নৌবহরকে বাংলাদেশের দিকে পাঠানোর সিদ্ধান্ত নিল। 7ম নৌবহর রওনা হল বঙ্গোপসাগরের দিকে। 7ম নৌবহরে ছিল পরমাণু শক্তিচালিত বোমারু বিমান বহনকারী বিশাল জাহাজ এন্টারপ্রাইজ, একটি অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ, একটি গাইডেড মিসাইল ফ্রিগেট, 4টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং একটি ল্যান্ডিং ক্রাফট। এর জবাবে রাশিয়া 20টি সোভিয়েত রণতরীকে ভারত সাগরে নিয়ে এলো। একটি ক্ষেপণাস্ত্রবাহী রাশিয়ান ফ্রিগেট এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম পরমাণু চালিত একটি সোভিয়েত ডুবোজাহাজও বঙ্গোপসাগরে উপস্থিত হবার জন্য রওনা হল। হতভম্ব নিয়াজিকে গুল হাসান খান টেলিফোন করে পাশতু ভাষায় জানালেন, নার্ভাস হবার কিছু নেই, মনে সাহস রাখো। হলুদ এবং সাদা জাতি উত্তর ও দক্ষিণ উভয় দিক থেকে আসছে। ইয়াহিয়া খানও টেলিফোনে যোগাযোগ করলেন, যে কোনো মুহূর্তে বিদেশি সাহায্য আসবে, যে কোনো মুহূর্তে। সাহায্য কিভাবে সাহায্য আসবে সে ব্যাখ্যা করা যাচ্ছে না, তবে বিদেশি সাহায্যও আসবে, এই খবরে কোনো ভুল নেই। অতি গোপন খবর এবং আসল খবর। যে কোনোভাবেই হোক ঢাকার পতন যেন না হয়। ঢাকা ধরে রাখো, শুধু ঢাকা। সাহায্য আসবে, কঠিন সাহায্য। গভর্নর হাউসে মিটিং বসেছে। পূর্ব পাকিস্তানের গভর্নর ডক্টর মালিকের মাথায় ডক্টর আব্দুল মোতালেব মালিক। তার মাথায় সাদা টুপি। তিনি এইমাত্র নামাজ শেষ করেছেন। তার চোখে মুখে দিশেহারা ভাব।
জেনারেল নিয়াজিকে বেশ হাসি খুশি দেখাচ্ছে। মিটিংয়ে আরও উপস্থিত আছেন রাও ফরমান আলী, গভর্নরের সামরিক উপদেষ্টা, এবং জেনারেল জামশেদ। জেনারেল জামশেদকে অসম্ভব চিন্তিত দেখাচ্ছে, তবে রাও ফরমান আলীর মুখমণ্ডল ভাবলেশ শূন্য। তাকে দেখে মনে হচ্ছে আশেপাশে কি হচ্ছে না হচ্ছে তার সঙ্গে তিনি নিজেকে সম্পৃক্ত করছেন না। ডক্টর মালিক গলা খাকারি দিয়ে পরিষ্কার করে মিনমিন স্বরে বললেন, আমাদের অবস্থাটা কি? নিয়াজি বললেন, অবস্থা ভালো। কাপুরুষ হিন্দু বাহিনী ঢাকায় আসার চেষ্টা করছে। তাদের আগমন শিক্ষা সফরের মতো, পদে পদে শিক্ষা পেয়ে তারা এগুচ্ছে। ডক্টর মালিক বললেন, মূল অবস্থাটা কি জানতে পারি? জেনারেল জামশেদ বললেন, মূল অবস্থা আপনার জানার প্রয়োজন নেই। যুদ্ধ কি হচ্ছে, কেমন হচ্ছে তা দেখার দায়িত্ব গভর্নরের না। তিনি বেসামরিক বিষয় দেখবেন। জাতীয় পরিষদের সাধারণ অধিবেশনে যুদ্ধবিরতির প্রস্তাব এসেছে, আপনি সেই বিষয় নিয়ে ভাবুন। ডক্টর মালিক আগের চেয়েও ক্ষীণ গলায় বললেন, আমার মাথায় অন্য পরিকল্পনা ছিল। রাও ফরমান আলী তীব্র গলায় বললেন, কি পরিকল্পনা? ডক্টর মালিক থতমত খেয়ে গেলেন, কিছু বলতে পারলেন না। ফরমান আলী বললেন, দাবা খেলা এখন শেষ পর্যায়ে চলে এসেছে। এখন আমরা মিডল গেম পার হয়ে এন্ড গেমে এসেছি। এন্ড গেম চট করে শেষ হয় না, চলতেই থাকে, চলতেই থাকে। এই খেলাও চলতে থাকবে। ইন্ডিয়া পাকিস্তান কেউ জয়ী হবে না, স্টেলমেট অবস্থা হবে। তখন বিদেশি রাষ্ট্রগুলির মধ্যস্থতায় এক ধরনের সমঝোতা হবে। ডক্টর মালিক বললেন, এই বিষয়ে আপনি কি নিশ্চিত? ফরমান আলী বললেন, অবশ্যই। একজন পূর্ব পাকিস্তানি নুরুল আমিনকে প্রধানমন্ত্রী এবং জুলফিকার আলী ভুট্টোকে উপপ্রধানমন্ত্রী করে কোয়ালিশন সরকার গঠন করা হয়েছে। আপনি কি এর মধ্যে কোনো ইঙ্গিত দেখতে পাচ্ছেন না? এই কোয়ালিশন সরকার আলাদা আলোচনার মাধ্যমেই গঠন করা হয়েছে। এমনও হতে পারে যে ইন্দিরা গান্ধীর পরামর্শেই এই সরকার গঠন করা হয়েছে। ডক্টর মালিক বললেন, ইন্ডিয়ান সৈন্যরা যেভাবে এগিয়ে আসছে তাতে মনে হয় অতি দ্রুত তারা ঢাকায় ঢুকে পড়বে। জেনারেল নিয়াজি বললেন, ঢাকায় ঢুকতে তাদের খুব কম করে ধরলেও 5 বছর লাগবে। ইন্ডিয়ানরা কাপুরুষ। আমাদের গোলাগুলির ভেতর দিয়ে এরা ঢাকায় কিছুতেই ঢুকবে না। ইন্ডিয়ানরা কেন কাপুরুষ সেই গল্প শুনতে চান? কেউ জবাব দিল না। তাদের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে তারা এই মুহূর্তে গল্প শোনায় আগ্রহী না। নিয়াজির উৎসাহে তাতে ভাটা পড়ল না। তিনি গল্প শুরু করলেন। পুরুষদের কাপুরুষতার অংশটা থাকে তাদের পুরুষাঙ্গের আগায়। আমরা তা কেটে ফেলে দেই বলে আমরা সাহসী। ওরা তা ফেলে দেয় না বলে ওরা কাপুরুষ। জেনারেল গলা ফাটিয়ে হাসছেন। সেই হাসি অন্য কারো মুখে সংক্রামিত হচ্ছে না। সাইরেনের শব্দ হচ্ছে। আবারও বিমান আক্রমণ হবে। অতি দ্রুত সবাই স্থান ত্যাগ করলেন। ইন্ডিয়ান বিমান বাহিনী বড় যন্ত্রণা করছে। গভীর রাত। টাঙ্গাইলে পাক বাহিনীর অধিনায়ক ব্রিগেডিয়ার কাদির খান অবস্থা করছেন এলেঙ্গায়। কয়েকটি দুঃসহ রাত তিনি নির্ঘুম পার করেছেন। এখন আর শরীর টানছে না, মন অবসন্ন। একের পর এক ভয়াবহ দুঃসংবাদ আসছে। নিয়তির কি অপূর্ব রসিকতা! টাঙ্গাইল এলাকার মুক্তিবাহিনীর সর্বাধিনায়কের নামও কাদের সিদ্দিকী। কাদির খান এখন প্রায়ই দুঃস্বপ্ন দেখেন। তিনি বন্দী হয়েছেন কাদের সিদ্দিকীর হাতে। কাদের সিদ্দিকী কি তার সঙ্গে সম্মানসূচক আচরণ করবে? তার মনে হয় না। মুক্তিবাহিনীর কাছে তারা অতি ঘৃণ্য প্রাণী। একজন মর্যাদাসম্পন্ন সামরিক বাহিনীর অফিসারের সম্মান এবং মর্যাদার ব্যাপারটা বুঝবেন আর একজন মর্যাদাসম্পন্ন সামরিক অফিসার। আত্মসমর্পণ যদি করতেই হয় তাহলে করতে হবে ইন্ডিয়ানদের কাছেই। তিনি কি করবেন? তার কি করা উচিত? উপর থেকে অস্পষ্ট সব নির্দেশ আসছে। একবার বলা হলো নিজের অবস্থানে শক্ত হয়ে বসে থাকো। তারপর বলা হলো পশ্চাৎ অপসারণ করে ঢাকায় চলে এসো, ঢাকা রক্ষা করতে হবে। এখন ঢাকা রক্ষা মানেই
পূর্ব পাকিস্তান রক্ষা। তিনি ঢাকায় কিভাবে যাবেন? ঢাকা যাবার কোনো উপায় নেই। প্রতিটি ব্রিজ মুক্তিবাহিনী ভেঙে ফেলেছে। এতে অবশ্যই একটা সুবিধা হয়েছে, ইন্ডিয়ান সেনাবাহিনীও ঢাকায় যেতে পারছে না, তাদেরকেও পায়ে হেঁটে যেতে হবে। ব্রিগেডিয়ার কাদির খান ডিনার করতে বসলেন রাত 2টায়। কয়েকটা শুকনা রুটি, এক বাটি ঠান্ডা গরুর মাংস। সেই মাংস সিদ্ধ হয়নি, পাথরের মতো শক্ত। সময় যখন খারাপ হয় তখন সব দিক থেকেই খারাপ হয়। রসুইখানায় রান্না হয়নি, রসদের সমস্যা কিংবা অন্য কিছু হবে, তিনি এই নিয়ে ভাবতে চান না। এখন তার একমাত্র চিন্তা কিভাবে কোন পথে ঢাকায় পৌঁছানো যায় এবং কত দ্রুত পৌঁছানো যায়। কাদির খান মাংস ছাড়াই রুটি মুখে দিলেন এবং তখন তার কাছে একটা সুসংবাদ এলো। এত বড় সুসংবাদ তিনি তার দীর্ঘ জীবনে পাননি। বিদেশি সাহায্য চলে এসেছে। ঝাঁকে ঝাঁকে চাইনিজ প্যারাট্রুপার নামছে, টাঙ্গাইলে নামছে। ব্রিগেডিয়ার কাদির খান বললেন, আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত তাহলে তাদের দেখা পাওয়া গেল। সংখ্যায় কত? অসংখ্য, শুধু নামছেই। আমাদের তরফ থেকে তাদের অভ্যর্থনার ব্যবস্থা করো। তাদের পরিকল্পনা কি আমার জানা দরকার। আমার ধারণা তারা ইচ্ছা করে টাঙ্গাইলে নেমেছে, যাতে শুরুতেই কাদের সিদ্দিকীকে শায়েস্তা করতে পারে। হতে পারে স্যার, হতে পারে না, এটাই সত্য। হেডকোয়ার্টার্সের সঙ্গে যোগাযোগ করে চাইনিজ প্যারাট্রুপার নামার সুসংবাদ দাও এবং যে কোনোভাবেই হোক তাদের সঙ্গে আমার যোগাযোগের ব্যবস্থা করো। কাদির খান অতি তৃপ্তির সঙ্গে ডিনার শেষ করলেন। মদ্যপানের মতো মানসিক অবস্থা তার এই কদিন ছিল না। আজ 1 বোতল রাম নিজে একা শেষ করলেন। চাইনিজ প্যারাট্রুপারদের অভ্যর্থনা জানাতে এগিয়ে যাওয়া কাদির খানের বাহিনীর সবাই মারা পড়ল, কারণ এরা চাইনিজ প্যারাট্রুপার ছিল না, এরা ছিল ইন্ডিয়ান প্যারাট্রুপার্স। ভাগ্যের পরিহাস, টাঙ্গাইল পাক বাহিনীর সেক্টর অধিনায়ক ব্রিগেডিয়ার কাদির খান ধরা পড়লেন কাদের সিদ্দিকীর হাতেই। তখন তার সঙ্গে ছিলেন 2 জন কর্নেল, 3 জন মেজর এবং 1 জন লেফটেন্যান্ট। তার সব সৈন্য কালিহাতি এলেঙ্গায় ধ্বংস হয়ে গেছে। এই কজনই শুধু জীবন নিয়ে পালাবার চেষ্টা করছিল। কাদের সিদ্দিকী ব্রিগেডিয়ার কাদির খানের প্রতি কোনো অসৌজন্যমূলক আচরণ করেননি। তিনি বন্দীকে ইন্ডিয়ান সেনাবাহিনীর হাতে তুলে দেন। ডিসেম্বরের 6 তারিখ ভারত স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। মুক্তিবাহিনী, ভারতীয় বাহিনী এগিয়ে যাচ্ছে ঢাকার দিকে। ঢাকার বাইরের পাকিস্তানি ঘাঁটিগুলি একের পর এক তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। বাংলাদেশের আকাশে ভারতীয় বিমান বাহিনীর একচ্ছত্র আধিপত্য। শরণার্থী শিবিরের মানুষরা অস্থির হয়ে পড়েছেন দেশে ফেরার জন্যে। 2 পক্ষের ভয়াবহ গোলাগুলির মধ্যেই তারা দেশে ঢুকতে শুরু করেছেন। স্বাধীন হবার আনন্দ তারা নিজ দেশে বসে পেতে চান। এমনই এক অস্থির সময়ে সন্ধ্যার ঠিক পরপর শাহেদকে বারাসাতের গ্রামের একটি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। তার হাতে নাইমুলের দেয়া ঠিকানা। সে অনেক কষ্টে এই পর্যন্ত এসেছে। কাগজে লেখা ঠিকানা শেষ পর্যন্ত খুঁজে বের করেছে। এখন আর তার সাহসে কুলাচ্ছে না। বাড়ির দরজায় ধাক্কা দিয়ে সে যে জানতে চাইবে এখানে আসমানি নামের কেউ আছে, এই সহজ কাজটা সে করতে পারছে না। তার মনে হচ্ছে তাকে বলা হবে, না, এই নামে তো এখানে কেউ থাকে না, কিংবা বলা হবে, হ্যাঁ, এই নামে একটি মেয়ে ছিল, তারা এখন নেই, কোথায় আছে তাও বলতে পারছি না। হঠাৎ শাহেদের মনে হলো তার তৃষ্ণা পেয়েছে। তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। আসমানের খোঁজ না করে তার এখন উচিত ঠান্ডা 1 গ্লাস পানি খেতে চাওয়া। দরজার কড়া নাড়তে হলো না, দরজা খুলে গেল। এক সৌম্য দর্শন বৃদ্ধ বিস্মিত ভঙ্গিতে এগিয়ে এলেন। শাহেদকে বললেন, কাকে চান? শাহেদ আমতা আমতা করে বলল, পানি খাবো, 1 গ্লাস পানি। আসুন, ভেতরে এসে বসুন, জল এনে দিচ্ছি। শাহেদ বিড়বিড় করে বলল, এই বাড়িতে কি আসমানি নামের কেউ থাকে? আর একটা ছোট্ট মেয়ে, রুনি।
আপনি তাদের কে হন? রুনি আমার মেয়ে। শাহেদের শরীর কাঁপছে, মনে হচ্ছে এক্ষুনি সে মাথা ঘুরে পড়ে যাবে। বৃদ্ধ এগিয়ে এসে শাহেদের হাত ধরলেন, কোমল গলায় বললেন, আপনার স্ত্রী এবং কন্যা আমার এখানেই আছে, তারা ভালো আছে। আসমানি বাড়ির পেছনে পুকুর ঘাটে আছে, মেয়েটা বেশিরভাগ সময় সেখানেই থাকে। আপনি কি আগে তার কাছে যাবেন না জল খাবেন? শাহেদ বিড়বিড় করে বলল, পুকুরঘাট কোন দিকে? বৃদ্ধ ঘাট দেখিয়ে দিলেন। শাহেদ এলোমেলো পা ফেলে এগুচ্ছে। সে নিশ্চিত ঘাট পর্যন্ত যেতে পারবে না, তার আগেই মাথা ঘুরে পড়ে যাবে। এখন সে নিঃশ্বাসও নিতে পারছে না, তার শ্বাসকষ্ট হচ্ছে। তারও কিছুক্ষণ পরে রুনি মায়ের খোঁজে পুকুর ঘাটে এসে একটা অদ্ভুত দৃশ্য দেখল। মা অচেনা অজানা দাড়ি গোঁফওয়ালা এক লোককে জড়িয়ে ধরে পাগলের মতো চুমু খাচ্ছে। কি ভয়ঙ্কর লজ্জার ব্যাপার! রুনি তীক্ষ্ণ গলায় বলল, এসব কি হচ্ছে মা? কি হচ্ছে এসব? ভারতীয় সেনাবাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল স্যাম মানেকশর আহ্বান ভারতীয় বেতারে ক্রমাগত প্রচারিত হচ্ছে। আমার সৈন্যরা এখন ঢাকাকে ঘিরে ধরেছে এবং ঢাকার সেনানিবাস কামানের গোলার পাল্লার মধ্যে। আত্মসমর্পণ করুন, নিরাপত্তা ও ন্যায়সঙ্গত ব্যবহার করা হবে। আমার সৈন্যরা এখন ঢাকাকে ঘিরে ধরেছে এবং ঢাকার সেনানিবাস কামানের গোলার পাল্লার মধ্যে। আত্মসমর্পণ করুন, নিরাপত্তা ও ন্যায়সঙ্গত ব্যবহার করা হবে। আমার সৈন্যরা এখন ঢাকাকে ঘিরে ধরেছে এবং ঢাকার সেনানিবাস কামানের গোলার পাল্লার মধ্যে। আত্মসমর্পণ করুন, নিরাপত্তা ও ন্যায়সঙ্গত ব্যবহার করা হবে। 14 ডিসেম্বর ভোরবেলা মরিয়মের ঘুম ভাঙল একটা অদ্ভুত স্বপ্ন দেখে। কে যেন দরজার কড়া নাড়ছে। কড়া নাড়ার শব্দে এক ধরনের অস্থিরতা। মরিয়ম বলল, কে? দরজার ওপাশ থেকে ভারী গম্ভীর গলা শোনা গেল, মরি, দরজা খোলো। ঘুমের মধ্যেই মরিয়মের শরীর কাঁপতে লাগল। চলে এসেছে, মানুষটা চলে এসেছে। সে তার কথা রেখেছে। সে বলেছিল দেশ যেদিন স্বাধীন হবে সেদিন আসবে। দেশ তো স্বাধীন হবেই, মনে হয় আজই হবে। মরিয়ম সাবধানেই বিছানা থেকে নামল। সবাই গভীর ঘুমে, শুধু সে জেগেছে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। মানুষটার সঙ্গে যখন তার দেখা হবে তখন আশেপাশে কারোর না থাকাই ভালো। স্বপ্ন হঠাৎ সামান্য পরিবর্তিত হল। সে ফিরে গেল পুরনো বাড়িতে। শোবার ঘরের দরজা খুলে এসে দেখল তার বাবাকে। দীর্ঘদিন তার কোনো খোঁজ নেই, অথচ স্বপ্নে সে ব্যাপারটা মনে থাকল না। মোবারক হোসেন মেয়েকে দেখে হাসি মুখে বললেন, নাইমুল এসে কখন থেকে দরজা ধাক্কাচ্ছে, তুই দরজা খুলছিস না কেন? কি রকম ঘুম ঘুমাস? মেয়ে ছেলের নিদ্রা হবে পাখির পালকের মতো। যা, দরজা খোল। মরিয়ম সিঁড়ির দিকে দৌড় দিল। তখন মোবারক হোসেন আরেকবার ধমক দিলেন, সেজে গুজে যা, শাড়িটা বদলা। এতদিন পর জামাই এসে যদি দেখে একটা ফকিরনির মতো বসে আছিস, তাহলে তার ভালো লাগবে? তোর গয়নাগুলি কই? গয়না পর। ভালো শাড়ি যদি না থাকে বিয়ের শাড়িটা পর। মরিয়ম শাড়ি বদলালো। স্বপ্নের শাড়ি বদলানোটা অতি দ্রুত হল। হালকা নীল রঙের শাড়ি চোখের নিমেষে হয়ে গেল বিয়ের শাড়ি। গা ভর্তি হয়ে গেল গয়নায়। দেরি হচ্ছে শুধু কাজল দিতে। ঘরে কম আলো বলে চোখ পরিষ্কার দেখা যাচ্ছে না। দেরি দেখে মোবারক হোসেন মেয়ের বন্ধ দরজায় ধুমধুম করে কিল দিচ্ছেন। মরিয়মের ঘুম ভাঙল ধুমধুম শব্দে। সঙ্গে সঙ্গে তার চোখে পানি এসে গেল। এতক্ষণ যা ঘটেছে সবই স্বপ্ন। কেউ আসেনি, কেউ দরজায় কড়া নেড়ে মরি মরি বলে ডাকেনি। স্বপ্নের বাস্তব অংশ শুধু একটাই, ধুমধুম শব্দ হচ্ছে। তবে এই শব্দ তার শোবার ঘরের দরজায় হচ্ছে না, অনেক দূরে হচ্ছে। এই শব্দ কামানের শব্দ। ঢাকা শহর মুক্তিবাহিনী ঘিরে ফেলেছে। তাদের সঙ্গে আছে ইন্ডিয়ান সৈন্য। তারা কামান দেখছে। নাইমুল কি তাদের সঙ্গে আছে? তারা যখন শহরে ঢুকবে নাইমুল কি তাদের সঙ্গে থাকবে? অবশ্যই থাকবে। মরিয়ম বিছানা থেকে নামল।
তার পাশে সবচেয়ে ছোট বোন মাফরুহা শুয়ে আছে। কি যে সুন্দর দেখাচ্ছে তাকে। এক একটা দিন যায় আর মাফরুহা আরও সুন্দর হয়। যে ছেলের সঙ্গে মাফরুহার বিয়ে হবে সে ছেলে আদর করে তার স্ত্রীকে কি ডাকবে? মাফ। মাফরুহা থেকে মাফ। নাইমুল যেমন তাকে মরি ডাকে। বাবা তাদের নাম ঠিকমতো রাখতে পারেননি। নামগুলো এমন রেখেছেন যে ছোট করে ডাকা যায় না। মাসুমাকে ছোট করলে হয় মা। কোনো স্বামী তার স্ত্রীকে আদর করে মা ডাকবে? মরিয়ম ঘর থেকে বের হয়ে রান্নাঘরে ঢুকল। তার নতুন এক অভ্যাস হয়েছে, ঘুম ভাঙলেই সে রান্নাঘরে যায়। 2 কাপ চা বানিয়ে চট করে আড়ালে কোথাও চলে যায়। 1 কাপ চা সে খায়, আরেক কাপ চা সামনে রেখে দেয়। এই কাপটা সে রাখে নাইমুলের জন্যে। এক ধরনের খেলা। সে ঠিক করল চায়ের কাপ নিয়ে আজ ছাদে যাবে। আজও নিশ্চয়ই ইন্ডিয়ান বিমান আসবে, ছোটাছুটি করবে আকাশে। চা খেতে খেতে বিমানের খেলা দেখতে খুব ভালো লাগবে। চা নিয়ে ছাদে ওঠার মুখে কলিমুল্লার সঙ্গে দেখা। মরিয়ম অবাক হয়ে কলিমুল্লার দিকে তাকিয়ে রইল। গতকাল রাতেও লোকটার গাল ভর্তি দাড়ি ছিল, আজ মুখ পরিষ্কার। কি যে অদ্ভুত লাগছে দেখতে। কলিমুল্লা গালে হাত বুলাতে বুলাতে বলল, দাড়িতে উকুন হয়ে গিয়েছিল, বাধ্য হয়ে ফেলে দিয়েছি। চা নিয়ে কোথায় যান? ছাদে? ছাদে যাওয়া ঠিক না। ইন্ডিয়ান বিমান যেখানে সেখানে গুলি করে, সমানে সিভিলিয়ান মেরে শেষ করে দিচ্ছে। পাকিস্তান মিলিটারি যেদিকে আছে সেদিকে তারা যায় না, সিভিলিয়ান এলাকায় ঘোরাফেরা করে। চা 2 কাপ কেন? মরিয়ম লজ্জিত গলায় বলল, আমি পরপর 2 কাপ চা খাই। দেখি, আমাকে 1 কাপ দেন। খালি পেটে যদিও চা খাওয়ার অভ্যাস নাই আমার, তারপরও খাই 1 কাপ। মরিয়ম খুবই অনিচ্ছায় চায়ের কাপ বাড়িয়ে দিল। কলিমুল্লা চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, আমাদের সামনে যে কি ভয়ঙ্কর দিন সেটা কেউ বুঝতে পারছে না। ভয়ঙ্কর দিন কেন? মূল যুদ্ধ এখন শুরু হবে, ঢাকা দখলের যুদ্ধ। পাকিস্তানি মিলিটারি ঢাকা ধরে রাখবে, কিছুতেই ঢাকা ছাড়বে না। তারা তাদের পুরো ফোর্স ঢাকায় নিয়ে এসেছে। 1 বছর ঢাকা ধরে রাখার শক্তি তাদের আছে। এই 1 বছরে নেগোসিয়েশন হবে, একটা লুজ কনফেডারেশনের মতো হবে। বিদেশি শক্তি সেটাই চায়। দেশ স্বাধীন হবে না? আরে না, স্বাধীন হওয়া এত সোজা? অতি জটিল জিনিস। কয়েকটা লক্কর পুরনো বিমান নিয়ে ইন্ডিয়ানরা আকাশে উঠছে। মানেক শ বলে আরেক লোক দিল্লিতে বসে চিৎকার করছে, সারেন্ডার করো, সারেন্ডার করো। ভাবটা এরকম যে তাদের মুখের কথায় পাকিস্তান আর্মি অস্ত্র ফেলে দিয়ে কানে ধরে দাঁড়িয়ে থাকবে। পাকিস্তান আর্মি কানে ধরা আর্মি না। আপা শুনুন, পৃথিবীর সেরা 2টা আর্মির একটা হলো গুর্খা রেজিমেন্ট, আরেকটা হলো পাকিস্তান আর্মি। এই জিনিস ইন্ডিয়ানরা খুব ভালো করে জানে। জানে না শুধু আমাদের দেশের গামছা মাথার মুক্তিবাহিনী। মরিয়ম শুকনা গলায় বলল, ও। কলিমুল্লা বলল, আপা চাটা শেষ করে সবাইকে ডেকে তুলেন, আমাদের কাজ আছে। কি কাজ? এই বাড়ি ছেড়ে আপনাদের পুরনো বাড়িতে চলে যাব। আমার কাছে মনে হচ্ছে আপনাদের পুরনো বাড়িটাই সেফ। 2-3 মাস চলার মতো চাল ডাল কিনতে হবে। ওই বাড়িতে গিয়েই বাংকার খুঁড়তে হবে। সবচেয়ে ভালো হতো ঢাকা ছেড়ে চলে যেতে পারলে, সেটা সম্ভব না। মরিয়ম বলল, এই বাড়ি ছেড়ে কিভাবে যাবেন? কারফিউ চলছে। কারফিউর মধ্যেই যাব, কোনো সমস্যা নাই, ব্যবস্থা করব। আপনারা জিনিসপত্র গুছাইয়ে নেন,